নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। আজ নতুন মন্ত্রিসভা গঠন হলো। 16 জন নতুন মুখ এই মন্ত্রিসভায়। 8 জন মন্ত্রী বাদ পড়লেন। শিক্ষায় আনা হলো ব্রাত্য বসুকে। খাদ্য থেকে সরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব প্রথম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য থাকলো তার হাতে। নতুন মন্ত্রিসভা গঠনের পর এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটি? নিশ্চয়ই কোভিড মোকাবিলা করতে গিয়ে যে চ্যালেঞ্জেস সামনে আসছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কালোবাজারি। এতদিন ভ্যাকসিনের কালোবাজারি, অক্সিজেনের কালোবাজারির তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ কোভিড মোকাবিলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধ, যেটিকে বলা হয় জীবনদায়ী ওষুধ, রেমডেসিভিরের কালোবাজারির তথ্য সামনে আনবো আমরা। স্টিং অপারেশনের মাধ্যমে উঠে এসেছে এই কালোবাজারির তথ্য। কালোবাজারি কি রোখা সম্ভব না? কালোবাজারি রোখার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস সামনে আসছে নতুন মন্ত্রিসভার? এ বিষয়ে আজ জবাব চাইব আমি। শুরুতেই নজর রাখবো একটি প্রতিবেদন। এবার কোভিডের ওষুধ রেমডেসিভির নিয়ে কালোবাজারি। দেশে গত কয়েকদিন ধরে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, আর তাতেই রেমডেসিভিরের চাহিদা তুঙ্গে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। ইতিমধ্যেই রেমডেসিভিরের কালোবাজারির জেরে ইন্দোর, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে গ্রেপ্তার একাধিক। পশ্চিমবঙ্গেও রেমডেসিভিরের কালোবাজারি রুখতে গত মাসেই কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা হয় নির্দেশিকা। বলা হয়, কোনো অবস্থাতেই কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল রোগীদের বাইরে থেকে রেমডেসিভির আনার কথা বলতে পারবে না। এমনকি প্রেসক্রিপশন দেখেও রেমডেসিভির বিক্রি করা যাবে না খোলা বাজারে। তবে রাজ্য সরকারের এই নির্দেশিকা আদৌ কার্যকর হচ্ছে কিনা তা দেখতে মেদিনীপুর শহরে একটি স্টিং অপারেশন চালায় রিপাবলিক বাংলা। সেখানে উঠে এলো অন্য ছবি। সরকারি নির্দেশিকাকে কার্যত তোয়াক্কা না করেই খোলা বাজারে বিক্রি হচ্ছে রেমডেসিভির। এমনকি এই ওষুধ প্রেসক্রাইব করছেন খোদ নার্সিংহোমের চিকিৎসক। চলতি মাসের 7 তারিখে মেদিনীপুরে 44 বছর বয়সী এক মহিলার শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। সরকারি হাসপাতালে ভর্তি করতে না পেরে অবশেষে মেদিনীপুর নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। ওই রোগীর জন্য রেমডেসিভির ইনজেকশন প্রেসক্রাইব করেন নার্সিংহোমের এক চিকিৎসক। এমনকি প্রেসক্রিপশনের নিচে লিখে দেওয়া হয় রেমডেসিভির সরবরাহকারীর ফোন নম্বর। রোগীর পরিবারের দাবি, একাধিক ডকুমেন্ট নিয়ে প্রথমে 14,000 টাকার বিনিময়ে 2টি রেমডেসিভির ইনজেকশনের মোবাইল দেন ওই ব্যক্তি। আমার টোটাল রেমডেসিভির ইনজেকশন 7 থেকে 8 পিস লাগবে। সেই মতো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা খোঁজ করি রেমডেসিভির ইনজেকশন কোথায় পাওয়া যায়। একজন খোঁজ দিলেন, সে রেমডেসিভির ইনজেকশনটি দিতে পারবে ডাক্তারের প্রেসক্রিপশন এবং কোভিডের পজিটিভের রিপোর্ট এবং আধার কার্ড নিয়ে গেলে দিবে। রেমডেসিভির ইনজেকশন 7,000 টাকা করে নিচ্ছে। ওটা কি নাম্বারটা দিয়েছিল, নার্সিংহোমের নাম্বারটা লিখেছিল, যদি কোথাও না পান এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে ফোন করলে ওরা আপনাকে ব্যবস্থা করে দিবে। যখন ফোন করলাম আমাকে বললো হ্যাঁ আমি করে দেবো। অভিযোগ পেয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধি যোগাযোগ করে প্রেসক্রিপশনে লিখে দেওয়া সেই ফোন নম্বরে। ফোনের অপর প্রান্তে থাকা দালালের দাবি, রেমডেসিভির ইনজেকশন নিতে গেলে ভাওয়েল প্রতি গুনতে হবে 10,000 টাকা। অথচ এই ইনজেকশনটির সর্বাধিক মূল্য 2,450 টাকা। একটাই নিতে পারো, দুটো বলেছে আপাতত। এক পিস আমার কাছে আছে, এক পিস তুমি নিয়ে নিতে পারো। এক পিস? আর এক পিস হবে না? দেখছি আমি দিন কত পড়বে ওটা? আর কি পড়বে, কোনো হবে না। বাকিগুলো যে এরপরে যেগুলো কত পড়বে সেটা আমি বলতে পারছি না। যেখানে রেমডেসিভির ইনজেকশন খোলা বাজারে বিক্রি হওয়ারই কথা নয়, সেখানে কিভাবে একজন চিকিৎসক বা নার্সিংহোম কর্তৃপক্ষ এই ইনজেকশন আনতে দিচ্ছেন রোগীদের? এই বিষয়ে নার্সিংহোম মালিককে প্রশ্ন করা হলে তিনি সরাসরি চিকিৎসকের ঘাড়েই দায় চাপান। আমাদেরকে দুটো জিনিস পার্টিকে হ্যান্ড ওভার করতে হবে। একটা হচ্ছে এই যে ডাক্তার যে ডিরেকশন চার্ট, এই টোটাল চার্টটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হবে, যেটা আপনি পেয়েছেন। ঠিক, মানে এই চার্টটা যেটা ফোন নাম্বার দেওয়া আছে। বুঝতে পেরেছি। শুধু ফোন নাম্বার না, ওখানে যা লেখা আছে, যখন আমি পুরো পেজ যেরকম দিচ্ছি, আমার পালস, প্রেসার, মুক্ত হোক, টোটাল পেশেন্টের সমস্ত কিছুই আমার ওখানে চার্টে দিতে হবে।
যদিও এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায় বলে জানান মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু। আমার যখন কানে এলো নিশ্চয়ই আমরা করবো। আর আমি বলবো যখন এটা দেখুন, আমি কখনোই চাইবো না এটা হোক। এবং এইখানে ড্রাগ কন্ট্রোলের ইত্যাদির ব্যাপারেও সিউমিচের একটা হাত রয়েছে। সিউমিচের আসলে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটাই তো বেরলি করতে হয়, আমাদের যেমন হসপিটাল ডিউটি বা আদার্সটা বেশি দেখতে হয়, এবং ডিস্ট্রিক্ট অথরিটিও সেটা নিশ্চয়ই ইয়ে করবে। সিউমিচের কানে আমি বলবো একটু দিয়ে রাখা, দরকার হলে ডিএমের কাছেও দিয়ে রাখা। অক্সিজেন বা রেমডেসিভির দিয়ে কালোবাজারি কখনোই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। এভাবে খোদ মেদিনীপুর শহরের বুকে রেমডেসিভির কালোবাজারি হলেও কেন নজর নেই প্রশাসনের? তবে এই কালোবাজারি কি আদৌ রোখা সম্ভব হবে, সেটাই এখন প্রশ্নের মুখে। রিপাবলিক বাংলা। কোনো রকম প্রশাসনিক উদ্যোগ দেখা যায়নি এখনো পর্যন্ত। কেন প্রশাসন চুপ, সেই প্রশ্নই উঠছে বারবার ধরে। কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে এই কালোবাজারির ছক, সেদিকেই নজর রেখেছি আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলার ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, রয়েছেন দেবাশিস সরকার রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ডক্টর নিখিল প্রসূন বিজেপির পক্ষ থেকে, রয়েছেন ইন্দ্রনীল খাও বিজেপির পক্ষ থেকে। সকলকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। আমি প্রথমে ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, যেখানে ওষুধের অযৌক্তিক ব্যবহার বন্ধ করে এবং তার যোগান স্বাভাবিক রাখার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রেমডেসিভিরের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে ওষুধের জন্য হাহাকার কমার বদলে বাড়ছে কেন? দেখুন, একটা কথা বলি, একটা কথা আছে, বজ্র আটুরি ফসকা গেরো। যত আপনি বেশি করতে যাবেন ওপর ভেতরে আরো কালোবাজারি বাড়ে। কিন্তু নজরদারিটা প্রত্যেক স্তরে দরকার, সততা প্রত্যেক স্তরে দরকার। ট্রান্সপারেন্সি না হলে কিন্তু এই সমস্যা মিটবে না। কারণ মুড়ি মুড়কির মতো রেমডেসিভির লেখা হচ্ছে। এই বছর ক্ষেত্রটা একটু অন্যরকম, কারণ অসুস্থ হয়ে পড়ছে মানুষ এবং নার্সিং হোমে যাচ্ছে, তখন রেমডেসিভির দিয়ে শুরু হচ্ছে। কারণ বাড়িতে চিকিৎসা করার আগে থেকেই খারাপ হয়ে যাচ্ছে কন্ডিশন। তখন এই রেমডেসিভিরের চাহিদা যখন নেই, তখনই কালোবাজারি আসবে। যে ঘাটতি যখন থাকছে, তখনই এক শ্রেণীর ব্যবসায়ীরা এই দুর্বল মুহূর্তগুলো চেষ্টা করবে ব্যবহার করার, অপব্যবহার করার। কিন্তু এই স্তরে আমাদের প্রশাসন যদি সততা দেখায়, দক্ষ প্রশাসক হওয়া দরকার, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। আর চিকিৎসক, তার সাথে যারা আর অন্য ব্যবসায়ীরা যারা আছেন, এটা কিন্তু চিকিৎসা দান, সেবা দান, এটা কিন্তু ব্যবসার জায়গা নয়। সুতরাং কালোবাজারি আটকাতে গেলে খালি সরকারকেও যেরকম কাজ করতে হবে, আমাদের জনসাধারণকেও কিন্তু কেন দেব এই প্রশ্নটাও তুলতে হবে। আর তার মাঝখানে যারা ব্যবসা করছেন, তারা এই সময়টা মানুষের অসুবিধাটা বুঝে, কষ্টটা বুঝে ব্যবসায় লিপ্ত হবেন না, কালোবাজারি করবেন না। যা ন্যায্য দাম সেটাই নিন, সেটা করেই বিক্রি করুন। অনির্বাণ, যেমনটা ডক্টর বললেন এবং নিশ্চয়ই আলোচনাতেও আসবে বারবার, যে বজ্র আটুনি ফসকা গেরো কি বিষয়টা, যে বেশি নিয়ন্ত্রণ করতে গিয়ে এই ধরনের ঘটনা আরো সামনে আসছে। অনির্বাণ, দেখুন, এই মহামারীকালে বিশেষ করে করোনা সংক্রান্ত যাবতীয় যে পরিষেবা, সে ওষুধ হোক, ভ্যাকসিন হোক, অক্সিজেন হোক ইত্যাদি, সেইখানে কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের একটা অত্যন্ত বড় ভূমিকা আছে। তারা প্রথম থেকে এই জিনিসটাকে নিজেদের হাতে পুরোটা রেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গেছেন। সেই মর্মে একের পর এক নির্দেশিকা জারি করেছেন এবং রাজ্যের হাতে কিন্তু বাস্তবত খুব বেশি নিয়ন্ত্রণ নেই। এমতো অবস্থাতেও সদ্য মন্ত্রিসভা গঠন হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তারা শপথ নিয়েছেন এবং তারা কাজ শুরু করে দিয়েছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজ যেটি করেছেন, যে করোনা কিভাবে মোকাবিলা করা যায় সেই সংক্রান্ত কাজ শুরু করেছেন। এবং করোনা মোকাবিলার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আসছে, সেটা হচ্ছে কালোবাজারি। সেটা অক্সিজেনের ক্ষেত্রেও, সেটা ভ্যাকসিনের ক্ষেত্রেও এবং এই জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও। সেটা তোমার কি মনে হয় যে কোন উপায়ে এই কালোবাজারি রোখা সম্ভব? আমরা বিতর্ক ডিবেটের থেকে অনেক বেশি সমাধানের পথে যাব মহামারীর সময়। নিশ্চয়ই এই কালোবাজারি রোখার দুটো উপায়। একটা হচ্ছে, প্রথমেই বলি যে সচেতনতা মানুষের কাছে কিন্তু খুব জরুরি। আমরা বিশেষ করে অক্সিজেনের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সময় অনেকে আমাদেরকে ফোন করে অক্সিজেনের ব্যাপারে সাহায্য চেয়েছেন, আমরা অনেক সময় চেষ্টা করেছি দেওয়ার।
যারা এই অক্সিজেন প্রাইভেট যারা ব্যবসায়ী যারা বিক্রি করছেন বা বিক্রি করার কথা বলছেন, তাদের মধ্যে এক অংশ রয়েছে যারা কিন্তু মানুষকে ঠকাচ্ছেন, টাকা নিয়ে নিচ্ছেন, দিচ্ছেন না। সুতরাং আমরা সাধারণভাবে মানুষকে বারবার বলার চেষ্টা করছি যে অক্সিজেন হোক বা ওষুধ হোক, অ্যাডভান্স টাকা দিতে যাবেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে রেমডেসিভির, অন্তত আমি যেটুকু জানি এটা বাইরের থেকে কেনারই কথা নয়। সুতরাং কোনোভাবেই বাইরে কোনো ওষুধের দোকানে গিয়ে কিনতে যাচ্ছেন এইটা বন্ধ করুন। এবং দ্বিতীয়ত প্রশাসনের দিক থেকে অক্সিজেন এবং এই ওষুধ কালোবাজারি যারা করছেন তাদের ওপর খুব কড়া রকমের পদক্ষেপ ইতিমধ্যেই করা শুরু হয়েছে। আগামী দিনে সেই কড়া পদক্ষেপ আরো বাড়ানো হবে। এবং যারা এই মহামারীর সময় মুনাফার কথা ভাবছেন তাদেরকে কিন্তু মানে যে কঠিন শাস্তির মুখে পড়তে হবে, তাতে এই ভবিষ্যৎকালে তারা আর কোনো রকম কালোবাজারি করার কথা ভাববেন না। বেশ, আমি ইন্দ্রনীল খাঁর কাছে যাব। ইন্দ্রনীল, কি কারণে এই ধরনের হাহাকার হচ্ছে? এই হাহাকারটার কারণ কি মনে হয় আপনার? এর কারণ কি কালোবাজারি নাকি চাহিদার তুলনায় যোগান কম? আপনি দেখতে পাবেন যে গত 19 দিন বলবো, 21শে এপ্রিল থেকে 9th মে, এই কদিনের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ রেমডেসিভির ভায়াল এসছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু সেই ভায়াল গুলো কোথায় যাচ্ছে? রোগীরা পাচ্ছে না। রোগীরা বারবার করে ফোন করছে, বারবার করে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও টুইটারে, ফেসবুকে মানুষ হেল্পলেস হয়ে চাইছে, বলছে যে আমার রেমডেসিভিরের দরকার কিন্তু আমি পাচ্ছি না। তো সেটা যাচ্ছে কোথায়? তো সেখানে আমার মনে হচ্ছে যেমন কোথাও যেমন এই যে আমরা দেখেছি কখনো গরু পাচার, কয়লা পাচারের মতন রেমডেসিভিরটাও কারা পাচার করে যাচ্ছে, সেই বিষয়ে অবশ্যই রাজ্য সরকারকে এই মুহূর্তে খুব আগ্রহী হয়ে এবং খুব প্রোঅ্যাক্টিভ হয়ে কিন্তু একটা দায়িত্ব নিয়ে এগোতে হবে যে কোথায় এই রেমডেসিভির গুলো যাচ্ছে। কারণ মানুষ যদি না পায়, এদিকে সরকার দিচ্ছে, রাজ্য সরকার রিসিভ করছে, তারপরে এই মাঝখানে যে লাস্ট মাইল কানেক্টিভিটি, যে যার জন্য পাঠানো সেই করোনা রোগী, তিনি কেন পাচ্ছেন না? প্রশ্ন এখানে আসছে, কেন তাকে এই যে কালোবাজারি হচ্ছে, কেন 20,000 40,000 টাকা দিয়ে একটা রেমডেসিভিরের ভায়াল কিনতে হবে? এই মানুষ এমনি মানুষের কাছে কাজকর্ম অনেক কম, কারণ আজকে করোনার প্রকোপে সমগ্র বিশ্ব জুড়ে একটা কিন্তু হাহাকার চলছে। আর ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু কোনো ব্যতিক্রম নয়। এখানে মানুষের এখন এরকম আর্নিংস নেই। আর আর্নিংস থাকলেও বা কেন একটা এমআরপি যেখানে বেঁধে দেওয়া আছে কেন্দ্র সরকারের তরফ থেকে, কোথাও দেওয়া আছে যে 1000 টাকার বেশি এই দাম হওয়ার কথা না ভায়াল, সেই ভায়াল কেন 40,000 টাকায় বিক্রি হচ্ছে? তো এখানে তো আমাদের রাজ্য সরকারকে দেখতে হবে। আর রাজ্য, বিশেষ করে স্বাস্থ্য যেখানে একটা স্টেট সাবজেক্ট, এখানে আমি যাব, এখানে স্টেট সাবজেক্ট, ল এন্ড অর্ডার সেটাও স্টেট সাবজেক্ট। এখানে তো রাজ্য সরকারকে দায় এড়াতে পারে না। শুধু কেন্দ্র সরকারের উপর যদি সব দায় দিয়ে সব চিঠি চাপাটি করলে কিন্তু দায়িত্ব এড়ানো যায় না। দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে আজকে মানুষের জন্য, মানুষ তো সুযোগ দিয়েছে, 5 বছর মানুষের সেবা করার সুযোগ দিয়েছে আজকে ভোট দিয়ে। ইন্দ্রনীল, আসছি আমি একটু দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, মহামারীর সঙ্গে কালোবাজারির একটা সম্পর্ক রয়েছে। ইতিহাসের পাতা উল্টোলে আমরা দেখব মহামারীর সময় কালোবাজারি মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং এই কালোবাজারির দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। এবং এখন যেটা হচ্ছে, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও কালোবাজারি হচ্ছে। কোন পথে সেটা নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন আপনি? এটা একেবারেই, আমি অর্থনীতির ছাত্র, এটা তার বিষয়, ইতিহাসের থেকেও সেখানে মূল জায়গাটা রয়েছে। এই কালোবাজারি, কোভিড-19 সিচুয়েশনকে সামনে রেখে কালোবাজারি সারা ভারতবর্ষে, কেরালা বাদ দিয়ে বাদবাকি বেশিরভাগ রাজ্যে, পশ্চিমবঙ্গ সমেত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কালোবাজারি। অক্সিজেনের কালোবাজারি দেখতে পাওয়া যাচ্ছে, আমরা নির্দিষ্ট ওষুধের ক্ষেত্রে কালোবাজারি দেখতে পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে, যেটা তুমি আজকে বলেছো, আজকে বিতর্ক নয়, সমাধানের জায়গায় কালোবাজারি পরিস্থিতি আজকে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে যে কারণে রাজ্য সরকারি হোক আর কেন্দ্রীয় সরকারি হোক, তারা কেউই আঁচ করতে পারেনি যে এই এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে এই রকম ভাবে এই কোভিডের দ্বিতীয় পর্যায়ে এসে আমাদেরকে আক্রমণ করবে। এটা কারোর প্রস্তুতি, এই এতটা অজ্ঞতা রাষ্ট্রতে কাজ করেছে। ফলে যখন কোভিড আক্রমণটা একটা ভয়ঙ্কর গতিতে হয়েছে, তখন অক্সিজেনের যোগান, প্রয়োজনীয় ওষুধের যোগানে একটা ঘাটতি কাজ করছে, চূড়ান্ত ঘাটতি কাজ করছে। এই পর্যায়ে এই যখনই যে কোনো বিষয়ের ক্ষেত্রে যা চাহিদা থাকে তার তুলনায় যোগান যথেষ্ট পরিমাণে কম থাকে, তখন সরকারের নিয়ম কানুন, সার্ভেইলেন্স, মনিটরিং সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু কালোবাজারি ঘটনাটা ঘটতে থাকে। এটা সবসময় ঘটবে। ফলে এই সংকট থেকে বের হওয়ার এখন একমাত্র উপায় হচ্ছে, আর কদিন পর দেখবে খুব দুর্ভাগ্যজনক, আর কদিন পর হয়তো যদি রাষ্ট্র নজরদারি না করে ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রশ্ন উঠে যাবে। সুতরাং যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাকসিন হতে পারে, অন্য ভ্যাকসিন বাদ দিয়ে অন্য গুরুত্বপূর্ণ ওষুধ হতে পারে, অক্সিজেন হতে পারে, যে তিনটে নিয়ে মূলত আলোচনা হচ্ছে, তার অন্যান্য পরিকাঠামো আছে। এগুলো যোগান রাষ্ট্রকে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে বাড়াতে হবে।
আজকে যদি এই রেমডেসিভির ওষুধ যথেষ্ট পরিমাণে থাকে তাহলে এই কোভিড-1 ফেজে ডাক্তার বিশ্বাস বললেন সঠিকভাবে, এটা ওনার সাবজেক্ট, উনি বললেন এর আগের বার অ্যাপ্লিকেশন অফ রেমডেসিভির এতটা লাগেনি। এবার যেহেতু প্রথম থেকেই পরিস্থিতিটা ভীষণ গ্রেট, ফলে ডাক্তারবাবুর সামনে যখন একটা পেশেন্ট এসে হাজির হচ্ছেন তখন তার মেডিকেল সায়েন্স তাকে বলছে যে তাকে এই ওষুধটা দিতে হবে। সুতরাং ডাক্তারবাবুর উপর রেস্ট্রিকশন ইম্পোজ করে না, ওই রোগীকে বাঁচানোর জন্য ওই ওষুধের যোগানটাকে রাষ্ট্রকে উদ্যোগ নিয়ে বাড়াতে হবে। একটা অদ্ভুত অশিক্ষিত দেশে আমরা বাস করছি যেখানে মেডিকেল সায়েন্সের উপর রাষ্ট্র তার নিজের গাফিলতি হয়েছে, সময় মতন কাজ করতে পারেনি, সে মেডিকেল সায়েন্সের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করছে। ডাক্তারবাবু যদি বোঝেন এই রোগীকে এই ওষুধটা দিতে হবে, সরকারি হসপিটালে ডাক্তার হলে পারবেন, বেসরকারি হসপিটালে ডাক্তার হলে পারবেন না। আমি এই জায়গাটা এটা অসম্ভব একটা অজ্ঞ অশিক্ষিত মানে একটা প্রোটোকল। ডাক্তারের সামনে যখন কোনো কঠিন পেশেন্ট এসে হাজির হবে, সেই ডাক্তারবাবু প্রাইভেট নার্সিং হোমে কাজ করুন আর সরকারি হসপিটালে কাজ করুন, ওই পেশেন্টকে রিকভার করবার জন্য তিনি ওষুধ প্রেসক্রাইব করবেন। রাষ্ট্র এখানে ফেল করেছে, আটারলি ফেল করেছে, স্টেট পাওয়ার এবং সেন্ট্রাল পাওয়ার ফেল করেছে। তাদের এই সমস্ত রেস্ট্রিকশন মেডিকেল সায়েন্সের উপর ইম্পোজ না করে তারা গত কয়েক মাস ধরে যে ঘাটতি কাজ করেছে সেই তার বাইরে বেরিয়ে এসে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে জোগাড় বানায়। আমি এই বিষয়ে নিখিল বাবুর কাছে যাব। ভ্যাকসিন নিয়ে যে রাজনৈতিক পর্যায় চলছে এটা বন্ধ হোক, কেন্দ্রীয় যোগান বাড়ানোর কথা বলছেন, রাষ্ট্রের তরফ থেকে যোগান বাড়ানোর কথা বলছেন দেবাশিস দা। নিখিল বাবু নিশ্চিত করা এটা হচ্ছে এক, আর দুই নম্বর নমস্কার, আমি বলছি যে রেমডেসিভির নিয়ে অনেকগুলো কথা চলছে। এখন ব্যাপারটা হচ্ছে রেমডেসিভির নিয়ে যে কেন্দ্র সরকার যেগুলো করণীয় সেটা কেন্দ্র সরকার করেছে। গত 27-28 লাখ ভাইল প্রোডাকশন হতো জানুয়ারি মাসে, সেটা বাড়িয়ে আমরা 90 লাখ থেকে 1 লাখ পার মান্থ করেছি। এবার তার ইনগ্রেডিয়েন্টগুলো যে এক্সপোর্ট করার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তার উপরে যে ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ডিউটি সব এই জিনিসগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে আমাদের যে প্রোডাকশন আছে সেটা অনেকটাই অগমেন্ট হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেক রাজ্যে সেটা ডিস্ট্রিবিউট করছে কেন্দ্র সরকার। এবার রাজ্যের দায়িত্ব আছে যে ওই জিনিসটাকে কিভাবে স্ট্রিমলাইন করবে তার উপর নজর রাখা। আরেকটা জিনিস দেখছি, বাংলাদেশ থেকে যে রেমডেসিভির যে স্মাগল করে এখানে দেখুন বাজারে দেখছি, পার্ক স্ট্রিটে শুনেছি, অনেক জায়গা থেকে পেশেন্টরা আমাকে জানিয়েছে 30,000-40,000 টাকা প্রত্যেক ভাইলের, সেটা দিয়ে ওরা জোগাড় করতে বাধ্য হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে যে স্বাস্থ্য ভবন, এখানে যে আমরা দেখি কর্পোরেট হসপিটাল থেকে ওরা রিকুইজিশন পাঠায়, স্বাস্থ্য ভবন থেকে ওরা অ্যালোকেশন দেয়। এটা নিয়ে একটা কনফিউশন আছে, ডেইলি একটা নতুন করে ডিরেকশন চলে আসছে, সেই ডিরেকশনগুলোকে পুরোপুরি স্ট্রিমলাইন করে দেওয়া উচিত। নম্বর 2, যে কোন ক্ষেত্রে রেমডেসিভির ইউজ হবে সেটা নিয়েও কিছু যে ডিরেকশনস আছে সেটা নিয়ে অনেকটাই একটু কনফিউশন মাঝে মাঝে চলে আসে, সেটা নিয়ে একটু দায়বদ্ধতা মানে ফিক্স করা উচিত। নম্বর 3 হচ্ছে যেখানে প্রচুর এগুলো রেড করে, যত বড় বড় কেন্দ্র আছে সবাই জানে, যেখান থেকে পার্ক স্ট্রিট আছে, অন্যান্য জায়গা আছে যেখানে এই যে এগুলো চলছে কালোবাজারিটা, তার বিরুদ্ধে একদম কংক্রিট অ্যাকশন নিয়ে নেওয়ার কথা। কারণ কি হেলথ ডিপার্টমেন্টটা পিছিয়ে গেছে, গত 2-3 মাসের উপরে হেলথের উপর কোনো নজরই পড়েনি। মানে আপনি বলছেন যে কালোবাজারি যে এলাকায় হচ্ছে সমস্ত কেস দেখে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। আমাদের প্রতিনিধি, আমি আসছি, আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস যিনি স্টিং অপারেশন করেছেন এবং তার যে তথ্য উঠে আসছে সামনে, তার সঙ্গে একটু ফোনে কথা বলবো। সুদীপ্ত, তোমার কাছে জানতে চাইবো যে উৎপাদক সংস্থার কাছ থেকে তো সরাসরি কেনার কথা নার্সিংহোম কর্তৃপক্ষের, সেখানে যাদেরকে বলা হলো, রোগীর পরিবারকে কি বলা হলো, তাদেরকে নিজে থেকে কিনতে বলা হচ্ছে, কি বলা হলো, তাদের কি অভিযোগ করলেন তারা? একেবারে মীনাক্ষী, দেখো, যে মেডিসিন রেমডেসিভির মেডিসিন, সেই মেডিসিন রোগীর পরিবার বা খোলা বাজারে বিক্রি হওয়ার কথা নয়, এটা সরকারি নির্দেশিকাতেই বলা রয়েছে। আমরা যখন দেখি রোগীর প্রেসক্রিপশন দেখি, প্রথমে প্রেসক্রিপশনে রেমডেসিভির সাজেস্ট করেছেন কনসালটেন্ট ডক্টর, এবং তার নিচেই কিন্তু লিখে দেওয়া হয়েছে যে দালাল, তার নাম্বার কিন্তু ডাক্তার নিজে হাতে লিখে দিয়েছেন, এবং পেশেন্ট পার্টিকে বলা হয়েছে যে যদি তোমার রেমডেসিভির লাগে, তুমি কোথাও না পেলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এখানেই তোমার ব্যবস্থা করে দেওয়া হবে। একেবারে সেই মতোই কিন্তু রোগীর পরিজন তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে, এবং সেই নাম্বারে যোগাযোগ করার পরেই দালালের কাছ থেকে কিন্তু রেমডেসিভির নেয় 7,000 টাকা করে পার বাওয়েল, 7,000 টাকার বিনিময়ে তারা নেয়।
14,000 টাকা দিয়ে দুটো ভাওয়াল নেয়। এরপরে আমরাও কিন্তু একই প্রসেসে সেই দালালের কাছে পৌঁছই, যদিও আমাদের ক্ষেত্রে কিন্তু দাম আরেকটু বেড়ে যায়, আমাদের সঙ্গে যখন কথা হয় আরেকটু বেড়ে যায়। তার দাবি থাকে যে প্রত্যেকটা ডোজের জন্য সে কিন্তু 10,000 টাকা করে চার্জ করবে, অর্থাৎ 6টা ডোজের জন্য 60,000 টাকা পড়বে, এমনটাই কিন্তু এই দালাল আমাদেরকে জানিয়েছে। আর এই জায়গাতেই কিন্তু উঠছে প্রশ্ন যে যেখানে এটা সরকারিভাবে সাপ্লাই হওয়ার কথা কিংবা যে নার্সিং হোম তাদেরকে দেওয়ার কথা, সেই জায়গায় কি করে একজন পেশেন্ট পার্টিকে এইভাবে ডাক্তারবাবু বলছেন বা কিভাবে পুরোটা কালোবাজারি হয়েছে, এই প্রশ্নটাই কিন্তু সকাল থেকে আমরা খোঁজার চেষ্টা করছি। মীনাক্ষী, একেবারে ধন্যবাদ সুদীপ্ত। তোমার স্টিং অপারেশনে যে তথ্য উঠে এসেছে সেই পরিপ্রেক্ষিতে ডক্টর বিশ্বাসের কাছে আমি যাব। ডক্টর বিশ্বাস, ডাক্তারবাবু নিজে লিখে দিচ্ছেন রেমডেসিভির কেনার কথা বলছেন রোগীর পরিবারকে, সেক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে একটা সচেতনতার প্রয়োজন যে রোগীর পরিবার এই ওষুধটি কিনবেন না, এই বিষয়টাও মানুষের কাছে পৌঁছানো দরকার, এবং একই সঙ্গে একজন ডাক্তার কি করে লিখে দেন এই ওষুধটি কেনার জন্য? কোনোভাবেই লেখা সম্ভব নয়, উচিত নয়, এটা বেআইনি কাজ। আমি ডাক্তার হয়ে বলছি এটা, কারণ ঘটনাটা হচ্ছে রেমডেসিভির কালোবাজারি সারা ভারতবর্ষে চলছে। আমাদের বহু মানুষ গ্রেপ্তার হয়েছে, দিল্লিতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। এখন এটা একটাই উপায়, সেটা হচ্ছে কোম্পানিগুলো হাসপাতালকে বিক্রি করুক আর একটা স্টক রাখুক যে কতটা দিল, 100টা দিল না 150টা দিল, এবং সেটা হাসপাতাল কাকে কাকে দিয়েছে সেই হিসেবটা রাখা দরকার। নার্সিংহোম হোক, ছোট চিকিৎসা কেন্দ্র হোক, হাসপাতাল হোক, প্রত্যেকটা লোক কে নিচ্ছে তার পেশেন্টের নাম, আধার কার্ড নাম্বার সমেত, সেটা কিন্তু কোম্পানির কাছে যেন থাকে। কোম্পানি সময় মতো সেটা প্রডিউস করে সরকারের কাছে। যে কালোবাজারিটা হচ্ছে, কিছু ছোটখাটো হাসপাতাল প্রোডাক্ট গুলো বাইরে পাঠিয়ে দিচ্ছে, সেই জায়গা থেকেই কালোবাজারি শুরু হচ্ছে। সেখানে একটা র্যাকেট কাজ করছে, এই র্যাকেটটা বন্ধ করতে হবে। যে উপায়টা আমি বললাম, এই দক্ষতার সাথে যদি করতে পারে, সততার সাথে যদি করতে পারে, আমার মনে হয় দাম এত কালোবাজারি হবে না, আটকাতে পারবে। আর এটা কোনো ট্যাবলেট নয় যে লিখে দিলে চলে আসবে। হাসপাতাল ছাড়া এটা পাওয়ার কোনো উপায় নেই, চিকিৎসা কেন্দ্র ছাড়া পাওয়ার উপায় নেই। কে লিখছে, কোন ডাক্তার লিখছে, তার রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, সেইটাও দেখা দরকার। দেবাশিস দা কিছু বলবেন? হ্যাঁ দেবাশিস দা। একে বলা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা ক্রাইসিস, একেবারে নির্দিষ্টভাবে। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রথম ধাপ হচ্ছে প্রোডাকশন যতটা বাড়ানো, যতটা আমার প্রয়োজন রয়েছে, সেইখানে হচ্ছে মূল সংকটটা কাজ করছে। আমাদের প্রোডাকশনের জায়গায় সাংঘাতিকভাবে ঘাটতি কাজ করছে, এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যেটাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে, অর্থাৎ প্রোডাকশন হওয়ার পর যেটা ডাক্তার বিশ্বাস বললেন যে সরকারি হোক বেসরকারি হোক, হসপিটাল এবং নার্সিংহোম যেখানে চিকিৎসা চলছে, এই যে পাইপলাইনটা যেটা সাপ্লাই চেইন বলে, এই পাইপলাইন, এই লজিস্টিক্সে কোনো ধরনের কোথাও হিন্ড্রেন্স কাজ করবে না, কোনো ব্ল্যাক মার্কেটের নেটওয়ার্ক কাজ করবে না। প্রোডাকশন হওয়ার পর এই ডিস্ট্রিবিউশনের চেইনটাকে স্মুথ রাখতে হবে, যাতে করে যেখানে অ্যাপ্লিকেশন অফ দ্য ড্রাগ হবে সেই জায়গা পর্যন্ত সুষ্ঠুভাবে ওষুধের যোগানটাকে নিশ্চিত করা যায়। এই দুটো ঘটনাকে যখনই এনশিওর করা যাবে, আপনি ব্ল্যাক মার্কেটিং করবার কোনো চেষ্টা থাকলেও করা সম্ভবপর হবে না। আমাদের প্রধান সংকট এই মুহূর্তে যেটা কাজ করছে সেটা হচ্ছে প্রয়োজন যতটা রয়েছে তার তুলনায় এর উৎপাদন এবং যোগানের জায়গাটায় সাংঘাতিক ঘাটতি কাজ করছে। এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সামগ্রিকভাবে আমাদের দেশের বোঝাপড়ার বাইরে ছিল যে এইভাবে কোভিড এত অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ঢেউ এসে পড়বে। কেরালা একটা ব্যতিক্রমী রাজ্য, কেরালা বাদ দিয়ে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই সংকট তীব্রভাবে আক্রমণ করেছে। সুতরাং এইখানে বিতর্ক নয়, প্রোডাকশন বাড়ানো, ডিস্ট্রিবিউশন চেইনকে স্মুথ করা এবং হসপিটাল এবং নার্সিংহোমের কাছে সরাসরি ওই লজিস্টিক্সটাকে স্মুথলি এনশিওর করা। তারপর যে কোনো একটা সরকার থাকবে, তার একটা সার্ভেইলেন্স মনিটরিং থাকে, সেটা তার মতন থাকবে। ইন্দ্রনীল, শুধু বিষয়টা হলো যে শুধু আপনি কেরালাকে আলাদা করে দেখার কিছু নেই, কারণ কেরালাতেও খুব একটা ভালো অবস্থায় নেই। কেরালা ভারতবর্ষে অ্যাক্টিভ কেস সবচেয়ে বেশি মহারাষ্ট্রে হলে, তারপরে কেরালে আছে, পশ্চিমবঙ্গ থেকে উপরে নাম্বার অফ কেসেস আছে। সুতরাং কম্পারিজনের মধ্যে আমি যাচ্ছি না, তবে প্রশ্ন একটা জায়গায়, আমি আপনার সঙ্গে এক করে ডিস্টার্ব করিনি, প্রশ্ন একটা জায়গা আছে যে এই রেমডেসিভির ইনজেকশনটা নিয়ে যখন আমাদের বারবার আলোচনা হচ্ছে, এই রেমডেসিভিরের যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বলুন
বা বিটা সাইক্লোডেক্সট্রিন, যেটা এই রেমডেসিভির তৈরি করতে যে মেন যে র মেটেরিয়াল, এগুলোর উপর আজকে কাস্টমস ডিউটি পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আজকে এত ভায়াল, বললাম তো 1 লক্ষটা ভায়াল এসছে শুধুমাত্র গত 20 দিনের মধ্যে এই রাজ্যে। তাহলে আমাদের যে এই যে ভায়ালের যে আজকে ডিস্ট্রিবিউশনটা, সেটা আরো ট্রান্সপারেন্সি আনতে পারে। রাজ্য সরকার যখন পাচ্ছে তখন সেটা একটা যদি অনলাইনে ভাবে, যদি একটা ওপেন যে ডিস্ট্রিবিউশন, যেখানে যে হাসপাতাল দরকার তারা ওপেনলি প্রত্যেকটা হাসপাতালের ডেটাবেস তো রাজ্য সরকারের কাছে আছে। যাদের যা রিকোয়ারমেন্ট সে রাজ্য সরকারের ওয়েবসাইট থেকেই সে দাবি করলো যে আমার এত, রাজ্য সরকার দেখিয়ে দিল যে আমার টোটাল 90,000টা আছে। এবার তখন ইন্ডিভিজুয়াল যে হসপিটাল তারা ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, তাদের ট্রান্সপারেন্সি থাকবে এবং মানুষের মধ্যে এই হাহাকার থাকবে না। আজকে পুরো জায়গাটা এই ট্রান্সপারেন্সি নেই বলে একটা ওপ্যাসিটি, চারিদিকে একটা পর্দা আছে বলে কিন্তু আজকে কালোবাজারি এত রমরমা। শুধুমাত্র ল এন্ড অর্ডার যে যারা ইনস্টলেশন তারা করবে, কিন্তু স্বাস্থ্য দপ্তরে যদি আজকে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসে কথা চলে আসছে এবং যে কারণে কেরালার কথাটা বিশেষভাবে আসছে। অনির্বাণের কথা শুনিনি, ট্রান্সপারেন্সির অভাব আপনি বলছেন, অনির্বাণের কথা শুনিনি। অনির্বাণ, রাজ্যে কিন্তু এই সংকটগুলোকে একই রকম ভাবে দেখা যাচ্ছে। অনির্বাণ, হ্যাঁ, বিজেপি নেতৃত্বের একটা সমস্যা হয়েছে, মানে তারা বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে এখন তাদের ব্যাপারটা হচ্ছে চোরের মায়ের বড় গলা। আজকে কালোবাজারির প্রশ্ন যখন আসছে, এই রেমডেসিভির কালোবাজারির প্রশ্নে মহারাষ্ট্রে একজন বিজেপি বিধায়ক ধরা পড়েছিলেন। তো কালোবাজারিতে কাদের কোন দলের প্রত্যক্ষ ভূমিকা থাকতে পারে তা সহজেই অনুমেয়। এটা এক। দ্বিতীয় হচ্ছে, যেহেতু মহামারীর যা কোনো নির্দিষ্ট একটি রাজ্যে সীমাবদ্ধ নয়, এই মহামারীর বিষয়টি এটি গোটা ভারতেই কম বেশি ছড়িয়ে পড়েছে। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওষুধ হোক, ভ্যাকসিন হোক, অক্সিজেন হোক, যাবতীয় যে পরিকাঠামো পরিষেবা তা ঠিকঠাক ভাবে তৈরি, সেটা পাঠিয়ে দেওয়ার পর রাজ্য সরকারের তো যে কাজ রাজ্যে ডিস্ট্রিবিউশন যেরকম করা, মেডিকেল কলেজগুলোতে সব রাজ্য সরকারের হাতে, রাজ্যের প্রত্যেকটা নার্সিং হোমকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হয়ে বারবার ডেকে পাঠান। তাহলে যে রাজ্য সরকারের যে হাসপাতাল, নার্সিং হোম যেগুলো আছে সরকারি বেসরকারি, তাদের যে রিকোয়ারমেন্ট সেটা তো রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকারের কাছে মজুদ আছে, তাহলে ডিস্ট্রিবিউশনটা কেন হচ্ছে না? সেখানে সরাসরি নরেন্দ্র মোদীকে বলা হয়েছে যে উনি সম্পূর্ণ ব্যর্থ হওয়ার ফলে শুধু রাজনীতি করলে গণহত্যার পরিবেশ তৈরি হয়েছে। অনির্বাণ, আমরা আজকে দোষারোপের পালা থেকে বেরিয়ে আসি, আমাকে ডক্টর বিশ্বাসকে ছাড়তে হবে। আমি আসবো ইন্দ্রনীল, ডক্টর বিশ্বাসকে ছাড়তে হবে। ডক্টর বিশ্বাস, আমার শেষ প্রশ্ন, আরো একটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে কোনো হাসপাতাল যদি 50 ভায়াল চায়, তাহলে স্বাস্থ্য দপ্তর বা ড্রাগ কন্ট্রোল তাদেরকে 20টির ধরুন অনুমোদন দিচ্ছে, তাহলে বাকি 30 জন পেশেন্টের কি হবে? এটাও একটা সমস্যার জায়গা। না, এটা সমস্যার কিছু না। আমি পরিষ্কার একটা কথা বলছি, সাপ্লাই লাইনটা, প্রোডাকশনটা বাড়ালেই এটার কিন্তু কালোবাজারি কমবে। এবার প্রোডাকশন যদি বাড়াতে কিভাবে হবে, সেইটা কিন্তু একটা সংখ্যা হিসেবে, অনেক মানুষ অসুস্থ হচ্ছেন, এটা তো অস্বীকার করার নেই। তো একটা বড় সংখ্যায় প্রোডাকশনটা বাড়িয়ে দিলে, কিন্তু এই জায়গাতে আমার একটা কিঞ্চিত আপত্তি, কেন্দ্রে বিভিন্ন কোম্পানিকে প্রাইস ক্যাপ করে দিয়েছে। সেটা হচ্ছে, ধরুন ক্যাডিলা দিচ্ছেন 800 টাকায়, জুবিল্যান্ট দিচ্ছেন 3000। এই ফারাকটা যেন না থাকে। একটা খরচায়, মানে 1500 হোক 1000 হোক, একই খরচায় কিন্তু সব কটা কোম্পানিকে কিন্তু দেওয়া উচিত। আমি এটা মনে করি এই সময় সেইটা যদি বাড়াতে পারি, তাহলে বাড়াতে গেলে হাসপাতালের সাথে যে কোম্পানির গুলো যোগাযোগ, সেখানে হিসেবটা ঠিক রাখলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটু যদি কোম্পানি হিসেব রাখে, আমি যদি হিসেব রাখি, আমার ড্রাইভার পেট্রোল চুরি করতে পারবে না। এই হিসেবটা যদি একটু নজরদারি থাকে, এই সমস্যা কিন্তু মিটবে। বেশিরভাগ ক্ষেত্রে কালোবাজারি হচ্ছে, স্মাগলড হচ্ছে, জায়গা থেকে স্মাগলড হয়ে যাচ্ছে, হাসপাতাল থেকে স্মাগলড হচ্ছে, সেইখান থেকেই কালোবাজারি গুলো হচ্ছে। সেই জায়গা যদি আমরা একটু আটকে দিতে পারি, এই কালোবাজারি বন্ধ হবে। সংস্থার থেকে দায়িত্ব আমার মনে এই জায়গাটা কিভাবে আটকানো সম্ভব? এই জায়গাটা কিভাবে আটকানো সম্ভব, যেটা ডক্টর বিশ্বাস বললেন? এইখানেই সততা লাগবে। হাসপাতালে যে কর্তৃপক্ষ আছে, আমি একটু বলে নিই। হ্যাঁ, বলুন ডক্টর বিশ্বাস, বলুন। একটু বলে নিই। আমার বক্তব্য হচ্ছে, এইখানেই সততার প্রয়োজন। আজকে হাসপাতালের কর্তৃপক্ষকে সততার সাথে কাজ করতে হবে। জনসাধারণ যে তাকেও সততার সাথে, যে না বেশি নেব না, আমার যা খরচ আছে সেটাই আমাকে দিতে হবে ন্যায্য দামে। আর তৃতীয়ত হচ্ছে সরকারের দায়িত্ব। এখানে কেন্দ্র রাজ্য মারামারি করলে হবে না, চাপানো তোলার সময় নয়। একটা বৈশ্বিক মহামারী সমন্বয় করে কিন্তু কাজ করতে হবে। কে ঘুমিয়ে অনেকেই ছিল, যদি রাজ্য সরকারও ঘুমিয়েছিল, কেন্দ্র সরকারও ঘুমিয়েছিল, তার জন্য আজকে এই দ্বিতীয় প্রবাহ। কিন্তু একই সাথে কথা বলবো,
যে একসাথে কাজ করো, যখন সমস্যাটা আছে সমস্যাটা মেটাতে হবে, একাগ্রতা আর একতা এই দুটো কাজ কিন্তু করবে। আমি এখানে নিখিল বাবুর কাছে যাব। এই মুহূর্তে এখন সবথেকে বড় যেটা দরকার, ডক্টর বিশ্বাস বললেন যে সততার সঙ্গে কাজ করা এবং এক হয়ে কাজ করা, রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব মিটিয়ে মানুষের স্বার্থে কাজ করা। আপনি এই বিষয়ে কি একমত? আর কিভাবেই বা সম্ভব একসাথে কাজ করা? রাজ্য সরকার যে আমাদের যে রাজ্য সরকার আছে, অসুবিধা যেটা হচ্ছে সবসময় একটা কনফ্রন্টেশনের মধ্যেই থাকে, মানে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসাবে দেখে। তো রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের দায়িত্ব আছে যে কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করা। এবার প্রথম থেকে যখন একটা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট বলল যে যদি অক্সিজেন না দেওয়া হয় দে শুড বি হ্যাং, যারা দিচ্ছে না, তো নেক্সট ডে এখান থেকে বলা হলে আমাদের এক্সট্রা অক্সিজেন যেন অন্য কোনো স্টেটে না দেওয়া হয়। তার উপরে কেন্দ্র সরকার যে ভ্যাকসিনগুলো নিয়ে যে মিটিং হতো প্রধানমন্ত্রীর সঙ্গে, কেন্দ্র সরকার এখানকার কোনো প্রতিনিধিরাও থাকতো না। এবার হেলথ মিনিস্ট্রি যেটা আছে এখানে পুরোপুরি তো কোল্যাপস করে গেছে। তার উপর দাঁড়িয়ে এখন যে রেমডেসিভির যেটা কেন্দ্র সরকার এখানে অ্যালোকেট করছে, কেন্দ্র সরকার 4,50,000 টাকা, 4,50,000 ভাইল রেমডেসিভির গিলিড সায়েন্সেস দিয়েছে। তার উপরে 90 লাখ ভাইলস গুলো আছে, সেটা আমরা প্রত্যেক মাসে প্রোডাকশনটাকে বাড়িয়েছি, আমরা স্ট্রিমলাইন করার চেষ্টা করছি। এবার রাজ্য সরকারের দায়িত্ব আছে যে কেন্দ্র সরকার সঙ্গে মিলে কেন্দ্র সরকার যে যে ডিরেকশন দিচ্ছে ওগুলোকে মেনে পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে যেন সহযোগিতা করে। কিন্তু রাজ্য সরকার যেরকম ভাবে হেলথ নিয়ে অন্যান্য ডিপার্টমেন্টেও যেরকম ভাবে সহযোগিতা করে, যেরকম ভাবে একটা পার্মানেন্ট একটা কনফ্রন্টেশনাল অ্যাটিটিউডে আছে, সেগুলোকে যেন রাজ্য সরকার থেকে বাদ দিয়ে দিতে হবে। যেটা ভ্যাকসিন নিয়ে একটা পলিটিক্যাল গিমিক্রি চলছে যে প্রত্যেক মানুষের যেন ফ্রিতে দেওয়া হয়, এই করে দেওয়া হয়, এগুলো না করে কেন্দ্র সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা উচিত, তখন এই প্রবলেমটাকে আমরা সলভ করতে এখানে পারব। প্রশ্ন উঠে আসছে যে শপথ দেওয়ার পর থেকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি পাঠাচ্ছেন, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন, কখনো ভ্যাকসিনের জন্য, কখনো অক্সিজেনের কথা মাথায় রেখে। এখানে একটা প্রশ্ন যে নিজের স্বাস্থ্য দপ্তরের বা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন কি চিঠি পাঠানোর থেকে আগে গুরুত্বপূর্ণ নয় পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে কাজ করা? এটা হেলথ তো একটা স্টেটের দায়িত্ব, স্টেটের সাবজেক্ট। যে পরিষেবা দেওয়ার দায়িত্বে যুক্তরাষ্ট্র সরকার আছে, সেই পরিষেবা যদি তারা না দেয়, তাকে চিঠি না পাঠিয়ে কিভাবে কাজটা হবে? এই জায়গাটা তো বুঝতে হবে। আজকে এই যে রিসোর্স গুলো, যেগুলো মহামারী মোকাবিলায় প্রয়োজন, রাজ্যের জন্য প্রয়োজন, সেগুলো দেওয়ার দায়িত্ব বিজেপির যুক্তরাষ্ট্রীয় সরকারের, তারা সেটা করছে না। এবার তাকে আমি আর কিভাবে বলবো? চিঠি তো লিখতেই হবে, চুপ করে বসে থাকলে হবে না। আজকে খেয়াল রাখবেন, মহামারী গোটা ভারত জুড়ে ছড়িয়েছে এবং এর জন্য সরাসরি আঙুল উঠেছে একমাত্র প্রধানমন্ত্রীর দিকে। সেটা দ্য ল্যান্সেট পত্রিকাতেও লেখা হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, বর্তমান সহসভাপতি, তারা প্রত্যেকে বলেছেন এই গণহত্যার মতো পরিস্থিতির জন্য একমাত্র নরেন্দ্র মোদী সরকার দায়ী। আজকে মহামারীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় সরকারের ভূমিকা সবচেয়ে বেশি। এখানে রাজ্য সরকারের তিনি কোনো ডাক্তার নয়, তিনি চায়নার একজন চীন আজকে করোনা ভাইরাসের সৃষ্টিকর্তা, তার সেখানকার কোন চীন সরকারের মদতপুষ্ট কোনো একজন লেখক কি লিখছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে একদমই দরকার নয়। তো আমাদের শোনার কোনো দরকার নেই, কারণ যে চীন আজকে যদি কোভিডটাকে নিয়ন্ত্রণ করতে পারতো, মানুষের সামনে ট্রান্সপারেন্সি থাকতে পারতো, তাহলে মানুষ সেটা শুনতে চায়নি। এই দুর্দশা হচ্ছে ল্যান্সেট পত্রিকায় যেটা লেখা হয়েছে, তার থেকে আপনার বক্তব্যের গুরুত্ব অনেক কম। সেটা আমাদের নয়, কিন্তু আমরা মানুষ একেবারে সরাসরি প্রত্যাখ্যান করেছে। আপনি বলছেন নতুন মুখ, 8 জন মন্ত্রী বাদ পড়লেন, কিছু দপ্তরও রদবদল হলো, নিজের হাতে উদ্বাস্তু পুনর্বাসন, নিজের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রথম রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কৌশল, কি ইকুয়েশন রয়েছে সেই ডিবেটে যাব, তবে তার আগে একটা বিশেষ প্রতিবেদন। কোভিড পরিস্থিতিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো। রাজভবনে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 43 জন সদস্য। এরপরই মন্ত্রীদের দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী। এক নজরে দেখে নেওয়া যাক মমতা মন্ত্রিসভার তৃতীয় ইনিংসে কারা কোন দায়িত্ব পেলেন। স্বরাষ্ট্র, ভূমি রাজস্ব দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন, উদ্বাস্তু পুনর্বাসন, কর্মীবর্গ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর। সাধন পাণ্ডে ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্বেই। জ্যোতিপ্রিয় মল্লিক পেয়েছেন বনমন্ত্রীর দায়িত্ব। আইন ও পূর্ত দপ্তর গিয়েছে মলয় ঘটকের হাতে।
অরূপ বিশ্বাস ক্রীড়া, যুব কল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, সৌমেন মহাপাত্র সেচ মন্ত্রী, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে স্বপন দেবনাথ, অরূপ রায়কে দেওয়া হয়েছে সমবায় মন্ত্রীর দায়িত্ব, শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি দপ্তরে, রথিন ঘোষ খাদ্য ও গণবন্টন দপ্তরের মন্ত্রী। দফতর বদলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। শিল্প, বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে তিনি। বঙ্কিম হাজরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, বিপ্লব মিত্র কৃষি বিপণন মন্ত্রী। চন্দ্রনাথ সিনহাকে দেওয়া হয়েছে ক্ষুদ্র ও বস্ত্র শিল্প দপ্তরে। অর্থমন্ত্রী থাকছেন অমিত মিত্রই। শশী পাঁজার দায়িত্বে নারী ও শিশু কল্যাণ দপ্তর। জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে মানস ভূঁইয়া। সিদ্দিকুল্লাহ চৌধুরী পেয়েছেন গ্রন্থাগার মন্ত্রীর দায়িত্ব। বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্ব সামলাবেন জাভেদ খান। মোহাম্মদ গুলাম রাব্বানী সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী। পরিবহন ও আবাসনের দায়িত্বে ফিরহাদ হাকিম। শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবার ব্রাত্য বসু। উজ্জ্বল বিশ্বাসকে দেওয়া হয়েছে কারা মন্ত্রীর দায়িত্ব। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন 10 জন। বেচারাম মান্না শ্রম মন্ত্রক সামলাবেন। কারিগরি শিক্ষা মন্ত্রক সামলাবেন হুমায়ুন কবির। মৎস্য মন্ত্রক সামলাবেন অখিল গিরি। পুর নগরোন্নয়ন, ভূমি সংস্কার ও স্বাস্থ্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রত্না দেনাগ সামলাবেন পরিবেশ মন্ত্রক। সন্ধ্যা রানী টুডু পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক সামলাবেন। বুলুচিক বারিক অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। ইন্দ্রনীল সেন পর্যটন, তথ্য ও সংস্কৃতি দপ্তর সামলাবেন। সুজিত বসু সামলাবেন দমকল মন্ত্রক। সুব্রত সাহা সামলাবেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক। শপথ নেন 9 জন প্রতিমন্ত্রীও। পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা, ক্ষুদ্র শিল্প প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সেচ, জল পরিবহন ও উত্তরবঙ্গ উন্নয়নের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, খাদ্য ও গণবন্টন দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মিশেল রয়েছে এই মন্ত্রিসভায়। রিপাবলিক বাংলা। আসবো ডিবেটে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক এই প্রথম নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক নিজের হাতে রাখার কারণ কি? দেবাশিস দার কাছে যাব শুরুতেই, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস দা। 2019 লোকসভার ফলে যেভাবে বিজেপি থাবা বসাতে পেরেছিল উত্তরবঙ্গে, আমরা বিধানসভার ক্ষেত্রে দেখেছি উত্তরবঙ্গে কিন্তু আশাপ্রদ ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষকে কি একটা বার্তা দেওয়া যে উত্তরবঙ্গ মন্ত্রক নিজে সামলাবেন মুখ্যমন্ত্রী? শুধু 2019 নয়, আমি যদি নির্দিষ্টভাবে বলি, তৃণমূল কংগ্রেসের সমর্থনের জায়গাটা মূলত দীর্ঘদিন ধরে আমরা আমাদের রাজ্যে সেভাবেই বুঝে এসেছি যে দক্ষিণবঙ্গে এটা সমর্থনটা সবসময়ের জন্যই বেশ শক্তিশালী। কিন্তু যখনই ফারাক্কা পার হয়ে যাচ্ছে তখনই সেই জায়গাটা, বিস্তীর্ণ জায়গাটা ছিল মূলত কংগ্রেসের সমর্থনের জায়গা, কিছুটা জায়গা ছিল হচ্ছে বামপন্থীদের সমর্থনের জায়গা, এবং খুব সামান্য জায়গা ছিল তৃণমূল কংগ্রেসের জায়গা। আমরা যদি গত 15 বছরের রাজনীতির মানুষের সমর্থনের জায়গা বিচারে আলোচনা করি, কিন্তু 2016 পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সেইখানে তৃণমূল কংগ্রেস বিশেষভাবে নজর দেয়। আজকে যিনি বিরোধী দলনেতা, তার উদ্যোগে মূলত সেই জেলাগুলোতে 2016 পরবর্তী পর্যায়ে বিভিন্ন ইলেক্টেড বডি ছিল, পৌরসভাগুলো ছিল, পঞ্চায়েতগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে করে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথে যুক্ত থাকে, আর কি কোট আর কোট উন্নয়নের সাথে যুক্ত থাকে। ফলে এক ধরনের রাজনৈতিক উদ্যোগ, বিশেষ উদ্যোগ আমরা বর্তমান বিরোধী দল নেতা যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখন তার সাহায্যে কিন্তু উত্তরবঙ্গে আমরা এটা লক্ষ্য করেছি। পরবর্তী পর্যায়ে 2019-এর যে ফলাফলটা বেরোলো, যেটা তুমি সঠিকভাবে বললে, সেই ফলাফলে প্রথম দেখা গেল যে বিস্তীর্ণ এলাকাটা কংগ্রেসের তুলনায়, বামপন্থীদের সমর্থনের তুলনায়, কংগ্রেসের সমর্থনের তুলনায় ভারতীয় জনতা পার্টির সমর্থনটা কিন্তু সিগনিফিকেন্টলি বেড়েছিল। এবং সেই বারবার মধ্যে নানা রকম ডিভিসিভ পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল ওই বিভিন্ন প্রান্তিক এলাকাগুলোকে তুলে, কিন্তু সেটা তার রাজনৈতিক স্ট্র্যাটেজি, সে দল তার মতন করে নেয়। এই ডিভিসিভ পলিটিক্স সেটাকে উপযুক্তভাবে তারা প্রয়োগ করতে পারে, এবং উত্তরবঙ্গ সেই জায়গায় তাদের বিপুল পরিমাণে একটা সমর্থন সেখানে আসে। তারপর স্বাভাবিকভাবে 2019 থেকে 2021 এই 2 বছর সময়কালের মধ্যে তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্যভাবে
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে তারা একটা অভূতপূর্ব সমর্থনের জায়গা তৈরি করে এবং সেখানে তারা বিভিন্ন অংশকে আলাদা করে প্রায়োরিটি দেয় এবং লক্ষ্য দেয়, এবং সেইটাকে মাথায় রেখেই আজকে যদি আমরা যে নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে সেখানে আমি এই পর্যায়ে এখানে শেষ করছি, যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে যে বিষয়গুলোকে তারা বিশেষভাবে উল্লেখ রেখেছিল, বিভিন্ন দপ্তর বন্টনের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিশেষত তার হাতে যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রেখেছেন, স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি অন্যান্য যে উল্লেখযোগ্য দপ্তরগুলো রেখেছেন, তার মাধ্যমে কিন্তু যে রাজনৈতিক যে কৌশল যেটাকে প্রয়োগ করার মাধ্যমে পলিটিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের সমর্থন পাওয়া গিয়েছে, সেই জায়গাগুলোকে সুচারুভাবে আগামী দিনে নিশ্চিত করবার জন্য এই দপ্তরগুলোকে মুখ্যমন্ত্রী তার নিজের কাস্টডিতে রেখেছে। ফলে এটা একদিক থেকে গভর্নেন্স এবং স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল হিসেবে তার মানুষের কাছে সমর্থন বাড়ানোর একটা প্রস্তুতি, এই দুটোই আমরা আজকে মিশেল আমরা আজকে মন্ত্রিসভার মধ্যে লক্ষ্য করেছি। অনির্বাণ কি বলবে এই বিষয়ে? হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলেন, বিশেষ করে তিনটি জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিনটি জেলাতে 2019-এর পরেও 2021-এও কিন্তু বিজেপির ফল আসনের নিরিখে বেশ ভালো হয়েছে। ভোট শতাংশে হয়তো তৃণমূল অনেকটা উন্নতি করেছে, কিন্তু আসনের নিরিখে খুব একটা করতে পারেনি। তো হতে পারে সেখানকার মানুষের নিশ্চয়ই তাদের সরকারের পরিষেবার প্রশ্নে তারা যথেষ্ট খুশি নন, এবং যাতে সেই ক্ষোভ আগামী দিনে আর না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী নিজের হাতে এই দপ্তরটি নিলেন। এবং আমি নিশ্চিত যে সরকারি পরিষেবা তার প্রকল্পের প্রশ্নে মানুষের ক্ষোভ আগামী দিনে আর থাকবে না, তাদের ঘরে পুরো পরিষেবাটি পৌঁছবে, এটি এক। এবং দ্বিতীয়ত যেটি আমার অন্তত চোখে পড়েছে যে কি মুখ্যমন্ত্রীকে নিজের হাতে দপ্তর নিতে হবে, মানে অন্য কারোর উপর ডিপেন্ড করলে কি সেই দপ্তরের কাজ ঠিকমতো হবে না? না, ঠিক মতো হওয়া না হওয়ার প্রশ্ন নয়। আজকে যে কোনো দপ্তরই যদি কেউ একজনের কাছে থাকে, তার যদি বলেন তাহলে আরেকজনের কাছে কেন রইল না, ব্যাপারটা ওরকম হয় না। আজকে মুখ্যমন্ত্রী তিনি নিজে ঠিক করবেন যে কার হাতে কোন দপ্তর থাকবেন, এবং স্বাভাবিকভাবে যেমন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী উনি, একইভাবে সরকারেরও সর্বোচ্চ মন্ত্রী উনি। সুতরাং উনি যদি মনে করেন যে এই জায়গাটা আমার নিজের নজর দেওয়া দরকার, সেটা দিতেই পারেন। এর মানে এই নয় যে বাকি কারো হাতে থাকলে হবে না। নিজস্ব দায়িত্ব আছে। আমাদের সময় কম, কিন্তু অনেকগুলো দিক রয়েছে। আমি ইন্দ্রনীলের কাছে যাব। ইন্দ্রনীল, উদ্বাস্তু পুনর্বাসন নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী, মতুয়া ভোট ব্যাংক কি নজরে? ব্যাপারটাই উনি নিজেকে তো কাউকে কখনো ট্রাস্ট করেন না, সেটা বোঝাই গেছে। কারণ উত্তরবঙ্গকে উনি তো বলেছিলেন সুইজারল্যান্ড বানিয়ে দেবেন দার্জিলিংকে, সেটা করতে পারেন, সেটা দেখতেই পেয়েছি। উত্তরবঙ্গ যখন মানুষ ক্ষুব্ধ আছে, তো সেই জন্য উনি আর ইনফ্যাক্ট পুরো উত্তরবঙ্গ জুড়ে একটা যোগ্য এমএলএ পেলেন না যাকে উত্তরবঙ্গ মন্ত্রিত্বের দায়িত্ব দিতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু উত্তরবঙ্গের যে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, সেখানে উত্তরবঙ্গে যেমন একজন উন্নয়ন মন্ত্রক তো তিনি সৃষ্টি করেছেন, তো সেখানে উনি দেখলেন যে এই মন্ত্রক সৃষ্টি করে কোনো লাভ হচ্ছে না, উনি উন্নয়ন করতে পারেন না উত্তরবঙ্গে। সেই জন্য উত্তরবঙ্গের মানুষ আছে খুব উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরও নিজের হাতে নিলেন। কারণ ওনারা দেখেছেন যে বারবার করে যে মতুয়া সম্প্রদায়ের যে বিভিন্ন সমস্যাগুলো তারা ওনারা অ্যাড্রেস করতে চাননি, এবং দেখেছেন যে এই যে মানে যখন আমফানের মতন একটা যখন সিচুয়েশন, প্রাকৃতিক বিপর্যয়, সেই সময় সেই উদ্বাস্তু অঞ্চল যে জায়গাটা আপনি মতুয়া সম্প্রদায়ের মানুষ যেখানে অধিক সংখ্যায় থাকে, সেখানকার মন্ত্রী দেখেছেন জ্যোতিপ্রিয় বাবু আছে, উনি কিন্তু খাদ্যমন্ত্রী ছিলেন। এই যে ফুড ডিস্ট্রিবিউশন বিষয়টা উনারই দেখার কথা ছিল, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়েছেন বলে তিনি কিন্তু আজকে সরে গেছেন। এখানে আমরা বারবার বলছিলাম যে টানে চাল, টানের যে ডাল, সেগুলো পর্যন্ত লুট হয়ে যাচ্ছিল আমফানের সময়। এখানে অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, খাদ্য দপ্তর থেকে সরানো হলো জ্যোতিপ্রিয়কে। আমরা আমফানের সময় বা গত বছর কোভিডের সময় আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ, দুর্নীতির অভিযোগ, অনিয়মের অভিযোগ, রেশন দুর্নীতির অভিযোগ, সেই কথা মাথায় রেখে কি সরানো হলো জ্যোতিপ্রিয়কে? দেখুন, 2014 সালে যারা মোদী সরকারের মন্ত্রী ছিলেন যে দপ্তরে, 2019-এ কি তারা একই মন্ত্রকেই ছিলেন? অনেক তো বদল মানে এই নয় যে কেউ একটা প্রচন্ড রকম ব্যর্থ হয়েছেন বা কেউ একটা প্রচন্ড রকমের সফল হয়েছেন বলে হঠাৎ করে দেওয়া হলো। এই অদল বদল গুলো করা হয়, তার প্রচুর দিক থাকে। সুতরাং এখানে আমফানের কথা যদি বলেন, আমি তো বলবো যে যেসব এলাকায় আমফানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল, এবং এই যে দুর্নীতির প্রশ্ন বিজেপি বারবার করে তুলেছে,
যদি এতটাই তার সারবত্তা থাকতো তাহলে তো সেসব জায়গায় তাহলে সিএজি তদন্ত করতে দিচ্ছেন না কেন? বিজেপির ভরাডুবি হয়ে গেল। সুপ্রিম কোর্টে চলে গেছে, মানুষের রায় তো ঠিক আছে, মানুষের রায় আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু সুপ্রিম কোর্ট যখন তদন্ত করতে বলছে সিএজি ইনকোয়ারির কথা বলছে, তখন আমরা সিএজি ইনকোয়ারি আটকাচ্ছেন কেন? যদি আপনারা ক্লিন হন, যদি ট্রান্সপারেন্ট হন, যদি অনেস্ট হন, যদি দুর্নীতি না হয়ে থাকে, তাহলে কেন এত ভয়? তাহলে কেন সিএজি তদন্ত করতে দিচ্ছেন না? উত্তরবঙ্গ রাজ্য চাই তদন্ত করতে দিন, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বিজেপি আজ বাংলাকে ভাগ করার জন্য তাদের আইটি সেলের লোকজনকে দিয়ে আলাদা উত্তরবঙ্গ বেশ, আমি নিখিল বাবুর কাছে যাব, আমাদের হাতে সময় বেশি নেই, তারপর দেবাশিস দার কাছেও যাব। একটা বিষয়, নিখিল বাবু, শিক্ষা দপ্তর থেকে ব্রাত্য বসুকে আনা হলো, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা, টেট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন আপনারা। এই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা দপ্তর ব্রাত্য বসুকে দেওয়া, সেটা থেকে বিরোধীদের ইস্যুটা ভোতা হয়ে গেল। শিক্ষা দপ্তর নিয়ে আমরা গত 10 বছর থেকে দেখছি অত বেশি দুর্নীতি চলছে, ছাত্ররাও আন্দোলন করছে, তার উপরে যত প্যারা টিচার্স আছে, যত প্রাথমিক টিচার্স আছে, সবসময় রোডেই থাকে। ওদেরকে মানে যে টিচার্স যে টেট যে আছে সেটাও হয় না, ওদের যে রিক্রুটমেন্ট প্রসেস আছে তাদের মধ্যে অত বেশি দুর্নীতি যে সবাই জানে, গ্রামে গ্রামে জানে যে শিক্ষা নিয়ে কত বেশি দুর্নীতি। তারপরে গভর্নর সঙ্গে সবসময় কনফ্রন্টেশনাল অ্যাটিটিউড থাকতো ইনাদের। আর নম্বর 2 হচ্ছে যে ক্যাবিনেটে কোনো অনুসূচিত জাতি জনজাতি ঠিকভাবে রিপ্রেজেন্টেশন আমি দেখতে পাচ্ছি না। তার বিরুদ্ধে পুরো ক্যাবিনেট কলকাতা সেন্ট্রিক ক্যাবিনেট আছে, তার মধ্যে অনুসূচিত জাতি জনজাতি তার কোন রিপ্রেজেন্টেশন ঠিকভাবে দেখতে পাচ্ছি না। আর লাস্ট পয়েন্ট আছে যে চিফ মিনিস্টার নিজের কাছে কি ডিপার্টমেন্ট রেখেছেন সেটা তাৎপর্যপূর্ণ অতটা নয়, কারণ কি উনি সব কিছু তো নিজের হাতে রাখেন। মোটামুটি উনার তো অত সেন্ট্রালাইজড গুলো মানে উনি সবকিছুতেই তো মন্ত্রীরা তো কিছু কাজ করতে পারেন। বেশ, আমি দেবাশিস তার কাছে শেষ প্রশ্ন। দেবাশিস, আমাদের হাতে সময়ও নেই। 2011 সালের পর থেকে সংখ্যালঘু দফতর আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর হাতেই, এবার সেই দপ্তর গুলাম রব্বানির হাতে দিলেন তিনি। কি কৌশল? গুলাম রব্বানি উত্তরবঙ্গের বিষয়টাও মাথায় রেখে, উত্তরবঙ্গের একজন বিশিষ্ট নেতা, এবং তার সঙ্গে একইভাবে গুলাম রব্বানি যখন সংখ্যালঘু দপ্তর সামলাবেন তার অর্থ অন্যরকম হবে। না, একটা বিষয় খুব পরিষ্কার, মানে যদি আমরা বিভিন্ন প্যারামিটারের বিচারে দেখি, সংক্ষিপ্ত উত্তর দেবাশিস দা, সময় কম বলছিলেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশের মানুষজন যারা নির্বাচিত হয়ে এসেছেন, মানে পিছিয়ে পড়া অঞ্চল, ধর্মের বোঝাপড়া, এই বিভিন্ন প্যারামিটার সেই বিচারে যারা যারা নির্বাচিত হয়ে এসেছেন, গ্রাম শহর, সেইগুলোকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী তার আগামী 5 বছর তার ক্যাবিনেট তৈরি করেছেন। ফলে আজকে দাঁড়িয়ে কিন্তু যাদেরকে উনি যে দায়িত্ব দিয়েছেন তার উপর মূল্যায়নমূলক আলোচনা হতে পারে না। নিশ্চিতভাবে এটা আগামী সময় বলতে যে দপ্তর যেভাবে উনি সাজালেন তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে গুড গভর্নেন্স দেওয়ার যে প্রমিস উনি করেছেন সেটা যেভাবে সেই পরিষেবা আসবে তার জন্য আমরা অপেক্ষা করতে হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ সকলকে। জবাব চাই বাংলা ডিবেটে অংশ নেওয়ার জন্য। নতুন মন্ত্রিসভা গঠন হলো এবং তার প্রতি এক্সপেকটেশনও মানুষের অনেক, এবং এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কোভিড মোকাবিলা। তারপরে এই নতুন মন্ত্রিসভার যারা সদস্য তারা মানুষের আশা এবং আকাঙ্ক্ষার সঙ্গে কতটা তাদের কাজ মেলাতে পারবেন সেটা তো সময় বলবে। বাংলার মানুষ বলবেন তারা কতটা আশা যেটা রেখেছিলেন সেটা পূরণ করতে পারলেন কিনা মন্ত্রিসভার সদস্যরা। জবাব চাই বাংলার ডিবেট এখানেই শেষ করছি। নজর থাক রিপাবলিক বাংলায়।